ওই বাঁশবাগানের রাস্তা দিয়ে গেলে একদম অর্ধেক সময়ে পৌঁছে যাবে। খবরদার না, দরকার হয় তুমি আমার বাড়িতে রাতটা কাটিও, কিন্তু ওই রাস্তা দিয়ে বাড়ি যাবার কথা মাথায় একবারও এনো না। ওই রাস্তা দিয়ে রাতে যারা হেঁটেছে তাদের সাথে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। দিনটা ছিল রবিবার। সারা সপ্তাহ ডিউটির পরে রবিবার ছুটির দিনে সন্ধ্যাবেলায় রামু কাকার চায়ের দোকানের আড্ডাটা ভালোই জমে। আজও তেমনই চলছে। ঘেঁটো কাকা ঘাড় নেড়ে নেড়ে বলল, ওহ, আজ 3-4 দিন যে টাকা ফাটা গরম দিয়েছে, একেবারে অতিষ্ঠ। না না, চিন্তা করো না, আকাশটা দেখো কেমন গুম হয়ে আছে, মনে হয় আজ রাতেই ঢালবে। তাই যেন হয় ঈশ্বর, না তো বাঁচা দায় হয়ে পড়েছে। আমি চা খেতে খেতে তাদের কথা শুনছিলাম। চা খাওয়া শেষ হতে দেখলাম রাত তখন 9:40 বাজে। এই রে, আজ কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। আকাশের ঘোরটাও খুব একটা ভালো নয়। রামু কাকা, আজ আমি আসি, দেরি হলে আবার পথে মুশকিলে পড়তে পারি। এই বলে সেখান থেকে উঠে যেই না রাস্তায় পা দিয়েছি, এমন সময় কোথা থেকে ঝড়, বৃষ্টি, বজ্রপাত সব একসঙ্গে এসে আছড়ে পড়ল। আমি এদিক ওদিক তাকিয়ে সুর ভালো নয় বুঝে আবার দোকানে উঠে গেলাম। মনে হলো ঝড় বৃষ্টিটা আমার নামার অপেক্ষাতেই ছিল। ঘেঁটো কাকা আমাকে দেখে বলল, আরে বাবা, বসো বসো, অত তাড়াহুড়ো কিসের? এখন তো বিয়ে থা করনি, তাহলে বাড়ি গিয়ে করবেটা কি শুনি? বৃষ্টি থামুক, তারপরে না হয় যেও। কি আর করব, অগত্যা সেখানে বসে পড়লাম। বৃষ্টি হয়ে চলেছে অঝড় ধারায়। 3-4 দিনের গরম যেন একবারেই মিটিয়ে দেবে। গ্রীষ্মকালে যে এমন অকাল বৃষ্টি হতে পারে এটা আমার জানা ছিল না। সত্যি তিনি সব পারেন। এর মধ্যেই রামু কাকা চা দিয়ে গেছেন আমাকে। চাটা শেষ করবার পরে পরেই দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু আকাশের ঘোর এখনো কাটেনি। তার মানে আবার বৃষ্টি হলেও হতে পারে। তাই আর দেরি না করে উঠে পড়লাম। আবার পিছন থেকে শোনা গেল সেই ঘড়ঘড়ে কণ্ঠস্বর, কি হে, উঠলে নাকি? আগে হ্যাঁ, আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ, তা বটে। তা কাছে ছাতা আছে তো? না, ছাতা তো কাছে নেই। তাছাড়া কি করে বুঝবো বলুন? তাহলে পথে বৃষ্টি পেতে পারো, আবার অনেকটা পথ যেতে হবে। আকাশের ঘোরও ভালো ঠেকেছে না। কেন, শর্টকাট নিয়ে নেবে? তা কোন শর্টকাটের কথা বলছো তুমি? কেন, ওই বাঁশবাগানের রাস্তা দিয়ে গেলে একদম অর্ধেক সময়ে পৌঁছে যাবে। খবরদার না, দরকার হয় তুমি আমার বাড়িতে রাতটা কাটিও, কিন্তু ওই রাস্তা দিয়ে বাড়ি যাবার কথা মাথায় একবারও এনো না। ওই রাস্তা দিয়ে রাতে যারা হেঁটেছে তাদের সাথে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। বাবা রমাকান্ত, আমি তোমাকে নিষেধ করেছি, রামুর কথা তুমি শোনো না। তুমি মেন রোড দিয়েই বাড়ি যেও। তেমন যদি অসুবিধা হয় আবার এখানে ফিরে এসো। আমরা এখানে এখনো বেশ কয়েক ঘন্টাই থাকবো। আরে না না, আপনারা শুধু শুধু চিন্তা করছেন। আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক পৌঁছে যাব। এই বলে আমি রওনা দিলাম। বেশ খানিকটা পথ আসার পরে দেখলাম আকাশে আবার বিদ্যুতের খেলা শুরু হয়েছে। দ্রুত পা চালালাম। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম সেই 3 মাথা রাস্তার কাছে, যেখান থেকে কিনা সেই বাঁশবাগানের রাস্তাটা ভাগ হয়ে গেছে। এই বাঁশবাগানের রাস্তা ধরে আমি যদি বাড়ি যাই তাহলে সময়টা অনেক কম লাগবে, প্রায় অর্ধেক। আবার মনে হলো ঘেঁটো কাকার কথা। তিনি আমাকে পই পই করে নিষেধ করেছেন এই রাস্তা দিয়ে যেতে। আকাশে তেমনই বিদ্যুতের ছটা। মনের মধ্যে কেমন যেন একটা রোমাঞ্চ তৈরি করছে। ভাবলাম উনি সেকেলে মানুষ, ভূত প্রেতে বিশ্বাস করেন, তাই হয়তো এই রকম বলেছেন আমাকে। আমরা মডার্ন যুগের ছেলে, আমাদের এসব পাত্তা দিলে চলে? নিজেকে কেমন যেন ছোট মনে হলো। এইসব ভাবছি এমন সময় আবার বৃষ্টি শুরু হলো। আর কিছু না ভেবে সেই বাঁশবাগানের পথেই দৌড়তে শুরু করলাম। ছেলেটা বেরোলো আর বৃষ্টিটাও ঠিক টাইমেই শুরু হলো। সে কি করে যে বাড়ি পৌঁছলো তা কে জানি। তুই বেটাও ঠিক তেমনই,
ওকে ওই রাস্তার কথাটা কেন বলতে গেলি সব জেনে শুনে? তোমরা শর্টকাট করছিলে তাই বললাম, না হলে কি আমি আর অত কিছু ভেবেছি? যাক, তার কোনো ক্ষতি না হলেই ভালো। এই প্রচণ্ড ঝড় জলেও এখনো ছুটে চলেছি। বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, এমন সময় কানে এলো একটা শব্দ। আমি থমকে দাঁড়ালাম। পিছনে ঘুরে দেখলাম রাস্তার পাশে গাছের তলায় একটা মোবাইল পড়ে আছে এবং সেটা থেকেই আওয়াজটা আসছে। কাছে গিয়ে দেখলাম সেটা থেকেও ভিডিও কল করেছে, তার রিংয়ের শব্দ। এই প্রাকৃতিক দুর্যোগে সেখানে দাঁড়িয়ে আর বেশি কিছু ভাবার অবকাশ নেই, তাই সেই মোবাইলটাকে হাতে তুলে নিয়ে আবার রওনা দিলাম বাড়ির দিকে এবং বেশ কয়েক মিনিট পরেই নিজের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। তখন বৃষ্টিটা একটু কমেছে। ঘরের লাইট জ্বালিয়ে ফোনটাকে বের করে খাটের উপরে রাখলাম। ভিজে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হতে যাব, ঠিক সেই সময় দেখলাম আবার সেই ফোনটা বেজে উঠেছে। কাছে গিয়ে দেখলাম আবার সেই ভিডিও কল। অনিচ্ছা সত্ত্বেও ফোনটাকে রিসিভ করলাম ফ্রন্ট ক্যামেরা অফ করে, যাতে উল্টো দিকের ব্যক্তি আমাকে দেখতে না পায়। তারপরে দেখলাম এক সুন্দরী সুশীলার কোমল মুখ ফোনের ভিতর থেকে এদিক ওদিক উঁকি মারছে, দেখার চেষ্টা করছে তার উল্টো দিকের ব্যক্তিটিকে। আমি আর থাকতে পারলাম, মনটা গলে গেল তার সেই কোমল স্নিগ্ধতায়। অবশেষে আমি ফোনের ভিডিও ক্যামেরাটা অন করে দিলাম। ক্যামেরাটা অন করা মাত্রই সেই ফোনের উল্টো দিকে থাকা সুশীলা নারীর রূপ পরিবর্তন হয়ে গেল। সে আমাকে দেখে বলল, আরে বাবা, সেই 3-4 ঘন্টা ধরে কল করেই যাচ্ছি। ফোনটা আপনি কুড়িয়ে পেয়েছেন ঠিক আছে, তাই বলে রিসিভ করবেন না? এটা কেমন অভদ্রতামি। দিনটা ছিল রবিবার। সারা সপ্তাহ ডিউটির পরে রবিবার ছুটির দিনে সন্ধ্যাবেলায় রামু কাকার চায়ের দোকানের আড্ডাটা ভালোই জমে। আজও তেমনই চলছে। ঘেঁটো কাকা ঘাড় নেড়ে নেড়ে বলল, ওহ, আজ 3-4 দিন যে টাকা ফাটা গরম দিয়েছে, একেবারে অতিষ্ঠ। না না, চিন্তা করো না। আকাশটা দেখো কেমন গুম হয়ে আছে, মনে হয় আজ রাতেই ঢালবে। তাই যেন হয় ঈশ্বর, না তো বাঁচা দায় হয়ে পড়েছে। আমি চা খেতে খেতে তাদের কথা শুনছিলাম। চা খাওয়া শেষ হতে দেখলাম রাত তখন 9:40 বাজে। এই রে, আজ কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। আকাশের ঘোরটাও খুব একটা ভালো নয়। রামু কাকা, আজ আমি আসি, দেরি হলে আবার পথে মুশকিলে পড়তে পারি। এই বলে সেখান থেকে উঠে যেই না রাস্তায় পা দিয়েছি, এমন সময় কোথা থেকে ঝড়, বৃষ্টি, বজ্রপাত সব একসঙ্গে এসে আছড়ে পড়ল। আমি এদিক ওদিক তাকিয়ে সুর ভালো নয় বুঝে আবার দোকানে উঠে গেলাম। মনে হলো ঝড় বৃষ্টিটা আমার নামার অপেক্ষাতেই ছিল। ঘেঁটো কাকা আমাকে দেখে বলল, আরে বাবা, বসো বসো, অত তাড়াহুড়ো কিসের? এখন তো বিয়ে থা করনি, তাহলে বাড়ি গিয়ে করবেটা কি শুনি? বৃষ্টি থামুক, তারপরে না হয় যেও। কি আর করবো, অগত্যা সেখানে বসে পড়লাম। বৃষ্টি হয়ে চলেছে অঝড় ধারায়। 3-4 দিনের গরম যেন একবারেই মিটিয়ে দেবে। গ্রীষ্মকালে যে এমন অকাল বৃষ্টি হতে পারে এটা আমার জানা ছিল না। সত্যি তিনি সব পারেন। এর মধ্যেই রামু কাকা চা দিয়ে গেছেন আমাকে। চাটা শেষ করবার পরে পরেই দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু আকাশের ঘোর এখনো কাটেনি। তার মানে আবার বৃষ্টি হলেও হতে পারে। তাই আর দেরি না করে উঠে পড়লাম। আবার পিছন থেকে শোনা গেল সেই ঘড়ঘড়ে কণ্ঠস্বর, কি হে, উঠলে নাকি? আগে হ্যাঁ, আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ, তা বটে। তা কাছে ছাতা আছে তো? না, ছাতা তো কাছে নেই। তাছাড়া কি করে বুঝবো বলুন? তাহলে পথে বৃষ্টি পেতে পারো, আবার অনেকটা পথ যেতে হবে। আকাশের ঘোরও ভালো ঠেকছে না। কেন, শর্টকাট নিয়ে নেবে? তা কোন শর্টকাটের কথা বলছো তুমি? কেন, ওই বাঁশবাগানের রাস্তা দিয়ে গেলে একদম অর্ধেক সময়ে পৌঁছে যাবে। খবরদার না, দরকার হয় তুমি আমার বাড়িতে রাতটা কাটিও, কিন্তু ওই রাস্তা দিয়ে বাড়ি যাবার কথা মাথায় একবারও এনো না। ওই রাস্তা দিয়ে রাতে যারা হেঁটেছে
তাদের সাথে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। বাবা রমাকান্ত, আমি তোমাকে নিষেধ করেছি, রামুর কথা তুমি শোনো না। তুমি মেন রোড দিয়েই বাড়ি যেও। তেমন যদি অসুবিধা হয় আবার এখানে ফিরে এসো। আমরা এখানে এখনো বেশ কয়েক ঘন্টাই থাকবো। আরে না না, আপনারা শুধু শুধু চিন্তা করছেন, আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক পৌঁছে যাব। এই বলে আমি রওনা দিলাম। বেশ খানিকটা পথ আসার পরে দেখলাম আকাশে আবার বিদ্যুতের খেলা শুরু হয়েছে। দ্রুত পা চালালাম। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম সেই 3 মাথা রাস্তার কাছে, যেখান থেকে কিনা সেই বাঁশবাগানের রাস্তাটা ভাগ হয়ে গেছে। এই বাঁশবাগানের রাস্তা ধরে আমি যদি বাড়ি যাই তাহলে সময়টা অনেক কম লাগবে, প্রায় অর্ধেক। আবার মনে হলো ঘেটো কাকার কথা, তিনি আমাকে পই পই করে নিষেধ করেছেন এই রাস্তা দিয়ে যেতে। আকাশে তেমনই বিদ্যুতের ছটা, মনের মধ্যে কেমন যেন একটা রোমাঞ্চ তৈরি করছে। ভাবলাম উনি সেকেলে মানুষ, ভূত প্রেতে বিশ্বাস করেন, তাই হয়তো এই রকম বলেছেন আমাকে। আমরা মডার্ন যুগের ছেলে, আমাদের এসব পাত্তা দিলে চলে? নিজেকে কেমন যেন ছোট মনে হলো। এইসব ভাবছি এমন সময় আবার বৃষ্টি শুরু হলো। আর কিছু না ভেবে সেই বাঁশবাগানের পথেই দৌড়তে শুরু করলাম। ছেলেটা বেরোলো আর বৃষ্টিটাও ঠিক টাইমেই শুরু হলো। সে কি করে যে বাড়ি পৌঁছলো তা কে জানি। তুই বেটাও ঠিক তেমনই, ওকে ওই রাস্তার কথাটা কেন বলতে গেলি সব জেনে শুনে? তোমরা শর্টকাট করছিলে তাই বললাম, না হলে কি আমি আর অত কিছু ভেবেছি? যাক, তার কোনো ক্ষতি না হলেই ভালো। এই প্রচণ্ড ঝড় জলেও এখনো ছুটে চলেছি। বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, এমন সময় কানে এলো একটা শব্দ। আমি থমকে দাঁড়ালাম। পিছনে ঘুরে দেখলাম রাস্তার পাশে গাছের তলায় একটা মোবাইল পড়ে আছে এবং সেটা থেকেই আওয়াজটা আসছে। কাছে গিয়ে দেখলাম সেটা থেকেও ভিডিও কল করেছে, তার রিংয়ের শব্দ। এই প্রাকৃতিক দুর্যোগে সেখানে দাঁড়িয়ে আর বেশি কিছু ভাবার অবকাশ নেই, তাই সেই মোবাইলটাকে হাতে তুলে নিয়ে আবার রওনা দিলাম বাড়ির দিকে। এবং বেশ কয়েক মিনিট পরেই নিজের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। তখন বৃষ্টিটা একটু কমেছে। ঘরের লাইট জ্বালিয়ে ফোনটাকে বের করে খাটের উপরে রাখলাম। ভিজে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হতে যাব, ঠিক সেই সময় দেখলাম আবার সেই ফোনটা বেজে উঠেছে। কাছে গিয়ে দেখলাম আবার সেই ভিডিও কল। অনিচ্ছা সত্ত্বেও ফোনটাকে রিসিভ করলাম ফ্রন্ট ক্যামেরা অফ করে, যাতে উল্টো দিকের ব্যক্তি আমাকে দেখতে না পায়। তারপরে দেখলাম এক সুন্দরী সুশীলার কোমল মুখ ফোনের ভিতর থেকে এদিক ওদিক উঁকি মারছে, দেখার চেষ্টা করছে তার উল্টো দিকের ব্যক্তিটিকে। আমি আর থাকতে পারলাম, মনটা গলে গেল তার সেই কোমল স্নিগ্ধতায়। অবশেষে আমি ফোনের ভিডিও ক্যামেরাটা অন করে দিলাম। ক্যামেরাটা অন করা মাত্রই সেই ফোনের উল্টো দিকে থাকা সুশীলা নারীর রূপ পরিবর্তন হয়ে গেল। সে আমাকে দেখে বলল, আরে বাবা, সেই 3-4 ঘন্টা ধরে কল করেই যাচ্ছি, ফোনটা আপনি কুড়িয়ে পেয়েছেন ঠিক আছে, তাই বলে রিসিভ করবেন না? এটা কেমন অভদ্রতামি।